আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্টাডি ইকোনমিক্স বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি নাজমিন সুলতানা সোমা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ে একটি ক্লাস করেছি, এটা আমার সেকেন্ড লেকচার। তো এইখানে আমরা এর আগের ক্লাসে আমরা 1 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি 3 বা 4 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের কার্যাবলী দেয়া আছে, অর্থের কার্যাবলী আলোচনা করো। এটি সাধারণত আমাদের 3 মার্কসের কোয়েশ্চেন আসে বা 4 মার্কসের কোয়েশ্চেন। তো এইখানে আমরা অর্থের কার্যাবলী, যে অর্থের যে আমরা সংজ্ঞা দিয়েছিলাম, যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক বা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাকে বলা হয় কি? অর্থ। তো এইখানে অর্থের কার্যাবলী, অর্থের সংজ্ঞা থেকেই আমরা অর্থের অনেকগুলো কার্যাবলী সম্পর্কে ধারণা পেয়ে যাই। যে প্রথমে এখানে দেয়া আছে বিনিময়ের মাধ্যম। আমরা সবাই জানি অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। অর্থের সাহায্যে যে কোনো পণ্য দ্রব্য খুব সহজেই বিনিময় করা যায়। অর্থাৎ আগে যখন অর্থ ছিল না, মানুষ দ্রব্য বিনিময় করত, তো সেটা অনেক অসুবিধাজনক ছিল এবং তাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে একটার বিনিময়ে আরেকটা কিভাবে দিবে সেটা বিচার করা খুবই কঠিন ছিল, যার কারণে বর্তমানে আমরা অর্থের মাধ্যমে যে কোনো পণ্য বিনিময় করি। তারপরে দেয়া আছে মূল্যের পরিমাপক। একটা জিনিসের মূল্য কতটুকু সেটা আমরা অর্থের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। সাপোজ ধরো তোমার হাতে যে আইফোন আছে এবং আমার কাছে যদি অ্যান্ড্রয়েড সেট থাকে, তো সেটা যখন আমি অর্থ দিয়ে বিচার করব বা আমি যখন কিনতে যাব যে একটা আইফোন কিনতে কত টাকার প্রয়োজন হয় বা একটা নর্মাল অ্যান্ড্রয়েড সেট কিনতে কত টাকার প্রয়োজন হয়, তখন আমি সেটা বুঝতে পারবো যে কোনটা অ্যাকচুয়ালি দামি এবং কোনটা কম দামি। অর্থাৎ অর্থ মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে। অর্থ দ্বারা কোনো জিনিসের মূল্যকে আমরা যাচাই করতে পারি। তারপরে এখানে দেয়া আছে সঞ্চয়ের বাহন, অর্থাৎ অর্থ সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। অর্থের মাধ্যমে কোনো জিনিস সহজেই, অর্থাৎ অর্থকে সহজেই সঞ্চয় করা যায়। সাপোজ মনে করো যদি আমাদের আগের কথা চিন্তা করি, আজ থেকে আরো হাজার হাজার বছর আগে বা অনেক যুগ আগের কথা যদি বলি, তখন কি ছিল না? অর্থ ছিল না বা মুদ্রার প্রচলন ছিল না। তখন মানুষ চাইলেই, এক একজন মানুষ এক একটা পণ্য দ্রব্য উৎপাদন করত এবং আমরা এক একজন থেকে এক একজনের সাথে পণ্যের বিনিময়ের মাধ্যমে জীবনযাপন করত। সেই ক্ষেত্রে তার কাছে যত বেশি পণ্যই থাকুক না কেন, সে চাইলেও সেটা সঞ্চয় করে রাখতে পারতো না, কারণ সব পণ্য সঞ্চয় করে রাখা যায় না। বিশেষ করে যদি আমরা কাঁচামালের কথা বলি, যে আমার একটি সবজির বাগান আছে, এই বাগানে আমি বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করি, বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের সবজি। কিন্তু সবজি যেহেতু পচনশীল দ্রব্য, চাইলেই আমি সেটা সঞ্চয় করে রাখতে পারবো না। কিন্তু সেই সবজি বিক্রি করে অর্থটা আমি খুব সহজেই সঞ্চয় করে রাখতে পারবো, যার কারণে অর্থকে সঞ্চয়ের বাহন বলা হয়ে থাকে। অর্থাৎ অর্থ দ্বারা আমরা সহজেই সঞ্চয় করতে পারি। তারপরে হচ্ছে স্থগিত লেনদেনের মান। স্থগিত লেনদেন মানে হচ্ছে আমরা যে ভবিষ্যতে দেনা পাওনাকে নির্দেশ করা হয়। আমরা ভবিষ্যতে যে দেনা পাওনা সে বিষয়টা আমরা নির্দেশ করি। দ্রব্যমূল্য দ্রুত পরিবর্তনশীল হলেও দ্রব্যমূল্য আমরা জানি দ্রুত পরিবর্তনশীল, খুব সহজেই পণ্যের দাম বেড়ে যায়। তবে আমরা অর্থের মূল্য কিন্তু দ্রুত পরিবর্তনশীল না। দ্রব্যমূল্য দ্রুত পরিবর্তনশীল হলেও অর্থের মূল্য দ্রুত পরিবর্তনশীল না। ঋণদাতা অর্থ দ্বারা ঋণ দেয় এবং ঋণ গ্রহীতা অর্থ দ্বারা তা পরিশোধ করে, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চলতে থাকে। অর্থাৎ অর্থ স্থগিত লেনদেনের মান হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা ভবিষ্যতে যে দেনা পাওনা আছে সেটা অর্থের মাধ্যমেই আমরা সেটা পরিশোধ করি। তারপরে এখানে দেয়া আছে মূল্য স্থানান্তরের বাহন। অর্থ হচ্ছে মূল্য স্থানান্তরের বাহন হিসাবে কাজ করে।
অর্থাৎ আমি সাপোজ মনে করি যে আমার ঢাকায় একটা জায়গা আছে, আমি যদি সিলেটের জায়গা কিনতে চাই, তাহলে আমি ঢাকার জায়গাকে সিলেটে আমি ট্রান্সফার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ এক জায়গাকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া যায় না, এটা অসম্ভব একটা কাজ। কিন্তু আমি যদি সেই ঢাকার জায়গাকে বিক্রি করে টাকা আমি হাতে নিয়ে আসি, সেই টাকা দিয়ে আমি অন্য জায়গায় জায়গা কিনতে পারবো। যার কারণে বলা হয় অর্থকে মূল্য স্থানান্তরের বাহন, অর্থাৎ অর্থের মাধ্যমে আমরা যে কোনো জিনিসের মূল্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি। তারপর হচ্ছে ঋণের ভিত্তি। অর্থ ঋণের ভিত্তি হিসেবে কাজ করে। অর্থের মাধ্যমে খুব সহজেই আমরা ঋণ নিতে পারি এবং ঋণ পরিশোধ করতে পারি। তারপর হচ্ছে তারল্যের মান। আমরা সবাই তারল্যের মান হিসাবে জানি। তারল্য হচ্ছে তরল পদার্থ। তো অর্থকে খুব সহজেই যে কোনো জিনিসে রূপান্তর করা যায়। অর্থাৎ আমরা যদি তরল পদার্থের কথা চিন্তা করি, তরল পদার্থকে যখন যে পাত্রে রাখা হয়, তখন সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক একইভাবে অর্থকে আমরা যে কোনো দ্রব্যে সহজেই রূপান্তর করতে পারি, যার কারণে অর্থকে তারল্যের মান হিসাবে বিবেচনা করা হয়। তোমার কাছে 500 টাকার নোট আছে, সেই 500 টাকা দিয়ে তুমি চাইলে জুতা কিনতে পারবে, আবার সেই 500 টাকা দিয়ে তুমি চাইলে ব্যাগও কিনতে পারবে, আবার সেই 500 টাকা দিয়ে তুমি চাইলে সবজি কিনতে পারবে, চাল ডাল কিনতে পারবে। তার মানে এই 500 টাকা দিয়ে আমি যাই কিনবো, এই অর্থটা সেটাতেই রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ অর্থ তারল্যের মান হিসেবে কাজ করে। অর্থকে সহজেই কোনো জিনিসে রূপান্তর করা যায়। তারপরে এখানে আছে সামাজিক মর্যাদার প্রতীক। আমরা বর্তমান সময়ের কথা যদি চিন্তা করি, অর্থ সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা আমাদের সমাজের কথা চিন্তা করলে যার যত টাকা আছে তাকে সামাজিকভাবে তত মর্যাদা দেওয়া হয়, আর যার টাকা নেই তাকে সমাজে মর্যাদা দেওয়া হয় না, তাকে হেয় চোখে দেখা হয়। তো অর্থ সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে কাজ করে। তারপরে এখানে আছে মানসিক প্রশান্তি। আমরা সবাই জানি অর্থ হচ্ছে মানসিক প্রশান্তি দান করে। তোমার কাছে যখন টাকা থাকবে তখন তোমার মধ্যে একটা প্রশান্তি কাজ করে, আর যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমার মনে কষ্ট লাগে বা তুমি মানে সবসময় ইনসিকিউর ফিল করো। বিশেষ করে আমি বলি, একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা বলি। তোমরা যারা স্টুডেন্ট লাইফে ম্যাথে বা হোস্টেলে থাকো, যখন মাসের শুরুতে যখন তোমাকে বাসা থেকে টাকা পাঠানো হয়, তখন কিন্তু তোমার মনটা ফুরফুরে লাগে, বা পকেটে টাকা থাকে, তখন যখন তুমি বন্ধু বান্ধবের সাথে বের হও, তখন তোমার আসলেই ভালো লাগে। আর যখন মাসের শেষে এসে তোমার কাছে টাকাটা কমে যায়, তখন কিন্তু তোমার সবসময় মনের মধ্যে একটু মানে অস্থিরতা কাজ করে, বা ভালো লাগা কম কাজ করে। তাই অর্থকে মানসিক প্রশান্তির দানকারী আমরা বলতে পারি। অর্থ মানুষকে মানসিক প্রশান্তি দেয়। তো আমরা এখানে যে অর্থের যে কার্যাবলীগুলো পড়েছি, এগুলো অ্যাকচুয়ালি আমরা বাস্তবে প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের পরিচয় আছে। আমরা বাস্তবের বাহিরে কোনো কথাই বলিনি। অর্থাৎ আমরা প্রত্যেক সময় আমরা দেখি যে অর্থ বিনিময়ের মাধ্যম, অর্থমূল্যের পরিমাপক, অর্থ সঞ্চয়ের বাহন, এই জিনিসগুলো সম্পর্কে আমরা সবাই অবগত আছি। তো আমার মনে হচ্ছে এখানে যে অর্থের কার্যাবলী ছাড়াও বইয়ে অনেক কার্যাবলী আছে। যেহেতু 3 বা 4 মার্কসের কোয়েশ্চেন আসবে, আমরা 4 থেকে 5টা বা ম্যাক্সিমাম 6টা পয়েন্ট দিয়ে দিলেই হবে। সেই ক্ষেত্রে এটা মুখস্থ করার কোনো বিষয় না। আমরা এটা এক ঝলকে যদি আমরা চোখে দেখি, তাহলেই আমার মনে হয় মনে থাকার কথা। কারণ আমি সবসময় বলি যে তোমরা এই জিনিসগুলোকে বাস্তবের সাথে মিল রেখে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কোয়েশ্চেনগুলো বুঝো, তাহলে আমরা সহজেই সেটা নিজের মধ্যে ধারণ করতে পারবো। তারপরে আমি এখানে যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে অর্থের চাহিদা। সাধারণত আমরা জানি অর্থের চাহিদার আমি এর আগে অর্থের চাহিদার সংজ্ঞাটা দিয়েছিলাম। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, তাকেই বলা হয় অর্থের চাহিদা। তো অধ্যাপক জেম কেন্স, অর্থনীতিবিদ অধ্যাপক জেম কেন্স অর্থের 3 ধরনের চাহিদার কথা বলেছেন। এখানে প্রথমত আছে অর্থের লেনদেন জনিত
চাহিদা। অর্থাৎ আমরা দৈনন্দিন লেনদেনের জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই তাকে বলা হয় অর্থের লেনদেনজনিত চাহিদা। তো সাপোজ ধরো আমি যদি মাসে 50,000 টাকা স্যালারি পাই, সেই জায়গা থেকে আমি মাসের শুরুতেই স্যালারি পাওয়ার সাথে সাথে 20,000 টাকা আমি উঠিয়ে নিয়ে আসলাম, যে আমার দৈনন্দিন যে লেনদেন আছে সেটাতে কাজে লাগানোর জন্য। বাকি টাকাটা হয়তো বা আমি ব্যাংকে রেখে দিলাম, বা তোমরা মেসে যারা থাকো তোমাদের বাসা থেকে যে টাকাটা পাঠানো হয় এটা তোমরা হাতে রাখো, এটা কিন্তু তোমরা ব্যাংকে রাখো না। যে নর্মালি যে টাকাটা আমরা দৈনন্দিন খরচ করার জন্য হাতে রাখি সেটাই হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা। তারপরে এখানে দেয়া আছে অর্থের সতর্কতামূলক চাহিদা। আমরা সব সময় কোনো দুর্ঘটনার জন্য বা সব সময় আমরা চিন্তা করি যে কোনো বিপদ আপদে যদি আসে তাহলে আমি টাকা কই পাবো। তো সেই জায়গায় আমরা চিন্তা করি যে হাতে আমি কিছু টাকা রাখি বা বাসায় আমি কিছু টাকা রাখি, যেটা আমার কোনো আকস্মিক কোনো যদি দুর্ঘটনা আসে বা কোনো বিপদ আপদ আসে বা অসুখ বিসুখ আসে, সেই ক্ষেত্রে যাতে আমার সেই টাকাটা আমি খরচ করতে পারি। অর্থাৎ ব্যাংকে টাকা যদি আমি রাখি সে টাকা ব্যাংক থেকে নিয়ে আসতেও কিন্তু একটা সময়ের ব্যাপার। তো আমি যখন ভবিষ্যৎ সতর্কতার জন্য বা ভবিষ্যৎ কোনো আকস্মিক দুর্ঘটনার মোকাবেলা করার জন্য যে টাকাটা আমরা বাসায় রাখি বা হাতে ধরে রাখি সেটাই হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা। যেটাকে আমরা বলি যে ধরো আমি 20,000 টাকা আমি স্যালারি পাই, সেইখান থেকে 5,000 টাকা আমি একটু আলাদাভাবে রেখে দিলাম, যে যদি কোনো বিপদ আপদ আসে তাহলে এই 5,000 টাকা খরচ করব। তারপরে আছে অর্থের ফটকা চাহিদা। সাধারণত ফটকা ব্যবসায়ের উদ্দেশ্যে যে নগদ অর্থ আমরা হাতে ধরে রাখি সেটাকে বলা হয় অর্থের ফটকা চাহিদা। আর ফটকা ব্যবসা বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা অর্থলিপ্স হই, আমরা সবাই চাই যে আমি বিত্তশালী হব, আমার কাছে অনেক টাকা থাকবে। তো হুটহাট যে বিজনেস করার জন্য যে টাকাটা আমি হাতে ধরে রাখি সেটাই হচ্ছে অর্থের ফটকা চাহিদা। যেমন ধরো শেয়ার বাজারে যদি হুট করে শেয়ারের দাম কমে যায়, সেই ক্ষেত্রে যদি আমি টাকা ইনভেস্ট সাথে সাথে করে ফেলি, অর্থাৎ আমার টেন্ডেন্সি থাকবে খুব অল্প সময়ে হুটহাট সেখান থেকে আমি অধিক পরিমাণের অর্থ কালেক্ট করা। বা আমরা যারা লগ্নি করি তারা আমরা অধিক সুদে আমার হাতের যে অর্থ আছে সেটা আমি অধিক সুদে আমি লগ্নি করি বা লগ্নি লাগাই, যাতে আমি অধিক পরিমাণ অর্থ আমার আনয়ন হয় বা আমি অধিক পরিমাণ অর্থ সেখান থেকে নিয়ে আসতে পারি। তো ফটকা চাহিদা এটাই হচ্ছে যে ফটকা ব্যবসায়ের উদ্দেশ্যে যে নগদ অর্থ হাতে ধরে রাখা হয় তাকে বলা হয় অর্থের ফটকা চাহিদা। তো এইখানে অর্থের যে 3টা চাহিদা আছে এখান থেকে অনেক সময় আমাদের 1 মার্কসের কোয়েশ্চেন আসে, তো আবার অনেক সময় আমাদের 2 মার্কসের কোয়েশ্চেনও আসে। তো আমরা আজকে এই অর্থের কার্যাবলী জানলাম এবং অর্থের যে বিভিন্ন ধরনের চাহিদা আছে সেটা সম্পর্কে জানলাম। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আমরা ম্যাথ শুরু করে দিব এবং আমরা খুব সহজে এখানে যে ম্যাথগুলো আছে এই অধ্যায়ে এগুলো একদমই কঠিন না, একটু বোঝার বিষয়। তো একটু বুঝে শুনে করলে আমরা খুব সহজেই ম্যাথগুলোকে আমরা অবজার্ভ করতে পারবো, আমরা নিজেদের মধ্যে সেটাকে ধারণ করতে পারবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।